স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। সাংবাদিকরা বলেন, এই হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। এর আগের দিন গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুত এসব ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। আমি আশাবাদ ব্যক্ত করি, সাংবাদিক যারাই আসলে এই পথগুলোতে আসে তারা শুধুমাত্র নিজেদের চিন্তা করে। রাষ্ট্রের কাছে দাবি জানাই, আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান। আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের যারা প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে বলি আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান। আমাদের নিজের অধিকার, নিজের হিস্সা নিজেদেরকে আদায় করে নিতে হবে। আমরা কারো মুখাপেক্ষী নই, আমরা কোন দলের কর্মী নই, আমরা লেজুর বৃত্তি চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের শ্রমের মূল্য চাই, আমরা আমাদের ঘামের মূল্য চাই। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি হয়। হত্যায় জড়িতদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। এদিকে তুহিনের জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়াতে মানববন্ধন হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিকরা। এছাড়া কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এই চিহ্নিত অপরাধীগুলো তারা 24 ঘন্টা ধরতে পারতেছে না। অলরেডি 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আমরা আজকে দুপুর 3টার সময় থেকে এই জায়গায় অবস্থান কর্মসূচি নিয়েছি। আগামীকাল দুপুর 2টার ভিতরে আমাদের অবস্থান কর্মসূচি শেষ হবে। যদি আগামী 24 ঘন্টার ভিতরে আসামিদের গ্রেপ্তার না করে আমরা আমাদের যে অবস্থান কর্মসূচি আছে, এখন যেখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি, সেখান থেকে পরিবর্তন করে পুলিশ কমিশনার কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করব। প্রতিদিন সারা দেশে খুন হচ্ছেন গড়ে 11 জনের বেশি। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রতি মাসেই বেড়েছে খুনের ঘটনা। এই 7 মাসের এমন হিসাব মিলছে পুলিশ সদর দপ্তরের তথ্যে। অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন, যথাযথ ব্যবস্থা নিতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। সে কারণেই পরিস্থিতির অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার কর্মী এলিনা খান। মাসুদা লাবনী জানাচ্ছেন বিস্তারিত। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা, বৃহস্পতিবার রাত 8টার দিকে দৃশ্য। সিসিটিভির ফুটেজে দেখা যায় গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজে গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। এর একদিন আগে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার কাছে প্রকাশ্যে টেনে হিঁচড়ে এক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এই দুই ঘটনার শিকার সংবাদকর্মী। তবে দেশ জুড়ে প্রতিদিন ঘটে চলেছে বহু হত্যাকাণ্ড, যার শিকার নানা শ্রেণী পেশার মানুষ। পুলিশ সদর দফতরের তথ্য বলছে, সারা দেশে এখন দিনে খুন হচ্ছেন গড়ে 11 জনেরও বেশি। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন প্রতি মাসে বেড়েছে খুনের সংখ্যা। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তথ্য বলছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন এই 11 মাসে সারা দেশে 471টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে মোট 121 জন নিহত, আহত 5189 জন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বাহিনীগুলো। এটি বেড়ে যাওয়ার পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর যে যথেষ্ট যে তৎপরতা বা তাদের যথাযথ যে ব্যবস্থা গ্রহণের যে প্রয়োজন, সেই জায়গাটির ঘাটতি থাকার কারণেই কিন্তু আসলে এরকম বাস্তবতা তৈরি হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশায় উদ্বেগের কথা বলছেন এই মানবাধিকার কর্মী। এখনই যদি দেশের নিরাপত্তাটা যদি কন্ট্রোল না করা যায়, বা এই যে ঘটনা যেগুলো ঘটছে, মানে গড়ে দিন দিন বেড়ে যাচ্ছে, সেটা খুবই দুঃখজনক না, সেটা মর্মান্তিক, এবং আমি মনে করবো যে দেশের জন্য একটা অশনি সংকেত। সামনে আরো খারাপ দিন আসতেছে। পরিস্থিতির উন্নতি ঘটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব সংস্থা ও বাহিনীর যৌথ অভিযান জরুরি বলেও মনে করেন তিনি। পরিসংখ্যান বলছে প্রতি মাসে বাড়ছে খুনের সংখ্যা।
অপরাধ বিশেষজ্ঞ আর মানবাধিকার কর্মীরা বলছেন, খুনের এমন পরিসংখ্যান উদ্বেগজনক। দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে জয়ী হলে 31 দফার আলোকে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বিএনপি, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। তারা অভিযোগ করেন, ভারতে আওয়ামী লীগ কার্যালয় খুলে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করা হচ্ছে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব অভিযোগ করেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শুক্রবার বিকালে প্রেস ক্লাবে আয়োজন করা হয় সনাতনী সমাবেশের। দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দেন জাতীয়তাবাদী মতাদর্শীরা। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম নাকি আরো আছে। এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘোরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেজন্যই আমাদের সকলের সজাগ থাকতে হবে আমাদের জাতীয় স্বার্থে। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ক্ষমতায় গেলে 31 দফার আলোকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। বিএনপির যত দোষ বা গুণ থাক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময়, যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। মানুষে ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। এর আগে শুক্রবার সকালে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ বলেন, পিআর নয়, বরং বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে বলেও জানান বিএনপি নেতারা। দেশের এক ক্রান্তি লগ্নে ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার একসাথে 18টি আবাসিক হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। এই কমিটিগুলোর মাধ্যমে প্রায় 600 শিক্ষার্থী নতুন করে দায়িত্ব পেলেন, যা ক্যাম্পাসের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পুরোদমে ফিরছে ছাত্র দলের রাজনীতি। শুক্রবার ঢাবি ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে 18টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে বিলুপ্ত করা হলো আগের সব হল কমিটি। নতুন কমিটির কাছে নেতাকর্মীদের প্রত্যাশাও অনেক। সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট খুশি আমাদের এই কমিটি নিয়ে। কমিটি প্রকাশের পর এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি যে কাউকে জোর করে বা কারো নাম অনিচ্ছাকৃতভাবে কারো নাম হল কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির কাছে তা যদি যৌক্তিক হয়, ছাত্রদল তাদেরকে পানোর চেষ্টা করবে সেই দাবিগুলো পূরণ করে দেওয়ার জন্য। আশা করি সেই কমিটি শিক্ষার্থী বান্ধব কমিটি। নতুন এই কমিটিগুলোতে মোট 593 জন শিক্ষার্থীকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনটির তৃণমূল পর্যায়ে শক্তি সঞ্চয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে জোর করে নয়, শিক্ষার্থীদের স্বেচ্ছায় রাজনীতিতে অংশ নিতে উৎসাহিত করছে ছাত্রদল, জানান জসিমউদ্দিন হলের নতুন এই আহ্বায়ক।
আমরা চাইবো যে হলে যারা শিক্ষার্থী রয়েছে সবসময় তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর কর্মকাণ্ড পরিচালনা করতে। এই ক্ষেত্রে আমরা কোনো জোর জবরদস্তি করব না, কিন্তু আপনি একজনকে জোরপূর্বক আনলেন, এইটা যেমন অন্যায়, ঠিক একইভাবে আপনি ছাত্র রাজনীতি করতে চান না কিন্তু ছাত্র রাজনীতি করা একজনকে বাধাগ্রস্ত করলেন, এটাও অন্যায়। যে হলগুলোতে নতুন নেতৃত্ব এসেছে তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল, বিজয় একাত্তর হল, হাজী মোহাম্মদ মহসিন হল, মুজিবুর রহমান হল, শহীদ সার্জন জহিরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হল। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি বিরোধী এক ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছিল এবং শিক্ষার্থীদের মন জয় করেই আমরা আসলে হলগুলোতে কমিটি প্রদান করেছি এবং যারা দায়িত্বে এসেছেন তাদেরও দায়িত্ব যে শিক্ষার্থীদের মন জয় করে তাদের স্বার্থে কাজ করে যাওয়া। ছাত্রদলের বর্তমান সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলা। এক ক্ষেত্রে সবাই একমত যাতে হচ্ছে কোনোভাবে সেই বিগত ফ্যাসিস্ট আমলের যে গণরুম গেস্ট রুম কালচার ছিল সেটা যেন কোনোভাবে শিক্ষার্থীদের মাঝে নতুনভাবে ফিরে না আসে। নারী শিক্ষার্থীদের হলগুলোর মধ্যে রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে নতুন কমিটি দেওয়া হয়েছে। আমরা আমাদের কমিটিকে ডাকসু প্রস্তুতির অংশ হিসেবে দেখছি এবং আমরা প্রকাশ্যভাবে হচ্ছে স্টুডেন্টদের কাছে যেতে চাচ্ছি, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা ঘোষণা করেছে। সেই 31 দফায় নারীদের নিয়ে যে নারী এবং পুরুষের যে সহাবস্থান এটুকু নিশ্চিত করার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের কমিটি কাজ করে যাবে। কমিটিগুলোর আকারে বেশ ভিন্নতা লক্ষ্য করা গেছে। হাজী মোহাম্মদ মহসিন হলে 61 সদস্যের বড় কমিটি ঘোষণা করা হলেও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে মাত্র 3 সদস্যের কমিটি দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ছাত্রদলের মাঝে। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের অবস্থান আরও সুসংহত করল সংগঠনটি, যা আগামী দিনের ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এবার বিশেষজ্ঞদের সঙ্গে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তাদের মতামত নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এসব জানিয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আশা করেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। বিগত কয়েক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কারে প্রস্তাবিত 166 সুপারিশের মধ্যে ঐকমত্য হওয়া বিভিন্ন ইস্যু সহ জুলাই সনদের অগ্রগতি নিয়ে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন। এই সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনায় ব্যাপক মতপার্থক্য থাকলেও দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। এখন পর্যন্ত 11টি মৌলিক বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত ছাড়াই একমত হয়েছে সব দল। পাশাপাশি 9 বিষয়ে নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে এবার বিশেষজ্ঞদের মতামত নিতে চায় কমিশন। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট ছিল না। বাকি 9 বিষয়ে নোট অব ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে বাস্তবায়নের পথটা কি হবে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না। এই সময় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আলী রিয়াজ। একই সঙ্গে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা দলগুলোর উপর নির্ভর করছে বলেও জানান তিনি। আলোচনায় রাজনৈতিক দল এবং জোটসমূহের নেতৃবৃন্দ যে আন্তরিকতা এবং সৌহার্দ্য দেখিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নমনীয়তা দেখিয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে। দর্শকদের কাছে প্রশ্ন করা যে এটা বাস্তবায়নের পথ কি হবে, রাজনৈতিক দলগুলোর অবস্থানেরও বিষয় আছে, তাই না? তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে। আলোচনায় সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট এসেছে সংসদে নারী আসন বৃদ্ধি এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তা অত্যন্ত দুঃখজনক বলেও জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। বেশ কিছু বিষয় মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিদেশে পাচার হওয়া অর্থ শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতি কর্মী ও শিল্পী সমাজের উদ্যোগে জুলাই অভ্যুত্থান নিয়ে কবিতা পাঠ অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, গত 1 বছরে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। সেই সাথে পুলিশ একটি মিথ্যা বা গায়েবী মামলাও দায়ের করেনি, যা এই সরকারের সাফল্য। 71 ও 24 নিয়ে বিতর্কের চেষ্টা বিভাজন বাড়াবে। বলেন, রাজনৈতিক মতাদর্শ যাই হোক, গুম
খুন, ধর্ষণ, লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সবাইকে। গত 1 বছরে বাংলাদেশের একটি মানুষও গুমের শিকার হয়নি। বিদেশে পাচার হওয়া লুটপাটের অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন দেশের বেগমপাড়ায় আমরা তৎপরতা শুরু করেছি। যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের লুটেরাদের অর্থ ফেরত আনতে চাই। বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে 8 জেলে নিখোঁজ হয়েছেন। পতেঙ্গা থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে যায়। সেদিন দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। ট্রলারে থাকা 19 জেলের মধ্যে 11 জনকে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে, তবে এখনও 8 জনকে পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে। আমার আব্বু বলছে যে আল্লাহ আমরা কাগজ দিয়ে যাচ্ছি, দোয়া করিও। আমরা বলছিলাম যে ঠিক আছে, যা না লাগে সানামত দেখ ঘুরে আয়। তারপরে যে ধরেন না 1টার দিকে কল আসছে যে ট্রলিং জাহাজে গিয়ে ওদের পিছন দিয়ে মেরে দিচ্ছে। তারপরে ওটা উঠতেছে, ঠিক আছে। তারপরে দিয়ে যাই আমরা যা মাঝির কাছে কল দিতেছি, মাঝির ফোন বন্ধ। কাল দুপুরের দিকে একটা ট্রলার ডুবি হয়েছে, একটা বলকারের সাথে ধাক্কা লাগিয়ে এখানে 19 জন লোক ছিলেন, ওর মধ্যে 11 জন ওই সাথে উঠতে পারছে আর 8 জন নিখোঁজ আছেন। গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাজির বিরিয়ানি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে ব্যাগ খুলে মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ব্যাগটি ফেলে রেখে গেছে কেউ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গত 2-3 সপ্তাহে মৌসুমি বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে চড়া সবজির দাম। সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম, পেঁয়াজ ও মুরগির দাম। নিত্যপণ্যের বাজারের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। রাজধানীর খুচরা বাজারে কমেছে সবজির সরবরাহ। বিক্রেতারা বলছেন, মৌসুমি বৃষ্টির কারণে সবজি কম আসায় দাম বেড়েছে। এদিকে সবার উপরে নিজের অবস্থান ধরে রেখেছে কাঁচামরিচ। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। সবকিছু দাম খালি বাড়তেই আছে, কমার কোনো সম্ভাবনা নাই। আমাদের আশা থাকবে যে রোজার মাসের আগে দামটা কিছুটা হলো কমে আসবে। এছাড়া করলা, কাকরুল, পটল, ঢেঁড়স, বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি এখন 60 থেকে 80 টাকা। বেগুনের দামও বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বর্ষার কারণে দাম বেড়ে যেতে পারে, এটাই তাদের একমাত্র এক্সকিউজ। কারণ আমরা যারা চাকরি করি তাদের তো লিমিটেড ইনকাম, আমাদের জাস্ট অ্যাডজাস্ট করতে হয়, কনজিউম করা কমায় দিতে হয়, তাছাড়া তো আসলে কোনো ওয়ে নেই। প্রত্যেক সপ্তাহে বাজার দর বাড়ছে, কোনো মনিটরিং নেই। আমার মনে হয় যে এখানে মনিটরিং করলে অনেকটা আমরা শান্তি পাবো। সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। এক সপ্তাহে হালিতে 10 টাকা এবং ডজনে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। চড়া পেঁয়াজের বাজারও। টানা অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে প্রোডাক্ট ঠিকভাবে আসতেছে না, পৌঁছাচ্ছে না আড়তে, এজন্য দাম বাড়ার একটা কারণ হতে পারে। প্রতি হালিতে 10 টাকা বাড়ছে আর ডজনে 20 টাকা বাড়ছে। আগে 120 টাকা ছিল, 140 টাকা হয়েছে। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। বর্তমানে মুরগির সরবরাহ একটু কম হচ্ছে, যার কারণে দামটা একটু বেশি। বারবার হিসাব মেলাতে হয় যে কি করতে হবে, সামনে কিভাবে চলতে হবে। এটা তো অনেক আমাদের জন্য, মধ্যবিত্তের জন্য এটা অনেক বেশি কষ্টদায়ক ব্যাপার। ব্রয়লার 170 থেকে 180 টাকায় ও সোনালী মুরগি 300 থেকে 330 টাকা বিক্রি হচ্ছে। মরিয়ম আজিজ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।